হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট। আমি তোমাদের শোভন স্যার এবং তোমাদের জন্য আজকে নতুন একটা ক্লাস নিয়ে এলাম। আজকে আমরা পড়বো ইন্ডিয়ান পলিটির কেন্দ্র রাজ্য সম্পর্ক। এবং তোমাদের ইন্ডিয়ান পলিটির অনেকগুলো চ্যাপ্টার করানো হয়ে গেছে, সেই চ্যাপ্টারগুলো তোমরা প্লে লিস্ট পাবে, প্লে লিস্ট থেকে দেখে নেবে। এবং যারা আজকে নতুন ক্লাস করছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এবং এখানে কিন্তু প্রতিদিন এরকম ডিটেলসে ক্লাস হয়, কোনো না ক্লাস তুমি পেয়ে যাবে। তা এবং বিভিন্ন তোমার শর্টসের মাধ্যমে বিভিন্ন কনসেপ্ট, মজাদার কনসেপ্ট আমি করাই। ইতিহাস, পলিটি, জিওগ্রাফি এবং বিভিন্ন আমাদের জিকে রিলেটেড যেসব পার্ট নিয়ে আমি এখানে পড়াই। এবং তোমরা এখানে ইংলিশ ক্লাস, তারপরে ইংলিশ ক্লাস হবে আর কয়েকদিন পর থেকে, ম্যাথ, তারপরে সায়েন্স, সব ক্লাসই মোটামুটি পেয়ে যাবে। তা আজকে আমরা পড়বো কেন্দ্র রাজ্য সম্পর্ক। যারা আজকে ক্লাস করছো তারা গ্রুপে জয়েন হওয়ার জন্য, যেখানে প্রতিদিন ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক এবং ক্লাসের পর ক্লাসের পিডিএফ প্রোভাইড করে দেওয়া হয়, সেই গ্রুপটাতে জয়েন হওয়ার জন্য কী করবে, টেলিগ্রামে চলে যাবে, লিখবে হিস্ট্রি ইনসাইট, INSIGHT, এখানে ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক, ক্লাসের পর ক্লাসের পিডিএফ পাওয়া যায়। এরকম একটা গ্রুপ পেয়ে যাবে, লোগো দেওয়া। এই গ্রুপে কি করবে, তুমি জয়েন হয়ে থাকবে। এখানে আমি ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক, ক্লাসের পর ক্লাসের পিডিএফ দিয়ে দিই। বা আমার ফোন নাম্বার 9476429107, এই নাম্বারে জাস্ট একটা হাই লেখো, অটোমেটিকলি বক্স আকারে তোমার কাছে পর গ্রুপ লিঙ্ক চলে যাবে। কেমন? তাহলে বন্ধুরা চলো আজকের ক্লাস শুরু করি। আজকে আমরা বলবো কেন্দ্র রাজ্য সম্পর্ক। দেখো, আমাদের ভারতবর্ষ হলো যুক্তরাষ্ট্রীয় কাঠামো, কিন্তু ভারতবর্ষের কোথাও যুক্তরাষ্ট্র বলে ভারতকে উল্লেখ করা হয়নি। ভারতকে কি বলা হয়েছে তোমার? ভারতকে বলা হয়েছে ইউনিয়ন অফ স্টেট বা রাষ্ট্রসমূহের সংঘ। ভারতকে কিন্তু কোথাও যুক্তরাষ্ট্র বলা হয়নি। আমাদের ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্র বলা হয়নি। কি বলা হয়েছে তোমার? রাজ্যসমূহের ইউনিয়ন, রাজ্য সমূহের ইউনিয়ন, ইউনিয়ন, বুঝলে, রাজ্যসমূহের ইউনিয়ন হিসেবে উল্লেখ করা আছে। সেজন্য ভারতকে কিন্তু আমরা যুক্তরাষ্ট্র বলতে পারি না। তো অধ্যাপক কেসিআর বলছেন যে ভারতের প্রশাসনিক কাঠামোকে আধা যুক্তরাষ্ট্র, অর্থাৎ ভারতের যে কাঠামোটা, কারণ আমাদের ভারত 28টা স্টেট, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত। তা আমাদের ভারতের যে কাঠামোটা সেটা হলো আধা যুক্তরাষ্ট্রীয়। কিন্তু আমাদের ভারতে পুরোপুরি যুক্তরাষ্ট্র ফলো করে না। তার অন্যতম কারণ আমাদের ভারতে একক নাগরিকত্ব। কারণ আমাদের ভারতে এক একটা স্টেটের জন্য এক একটা নাগরিকত্ব নয়, প্রত্যেকটা যুক্তরাষ্ট্রে দেখা যায় প্রত্যেকটা স্টেটের এক একটা নাগরিকত্ব, কিন্তু ভারতে আমরা সব এক নাগরিকত্ব। তুমি কলকাতার নাগরিক, তুমি ওয়েস্ট বেঙ্গলের নাগরিক, মানে তুমি সারা ভারতের নাগরিক। বুঝতে পেরেছো? সেজন্য এবং আমরা মানে ভারতবর্ষের যে শাসন ব্যবস্থা সেটা কিন্তু এক সিআরপিসি, মানে একটা যেটা ইন্ডিয়ান পেনাল কোড, এই ধারা অনুযায়ী কিন্তু চলে। আমাদের ভারতের একটাই সংবিধান, যেগুলো আমাদের এতগুলো স্টেট এবং এতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল মেনে চলে। কিন্তু আমেরিকা বা যুক্তরাষ্ট্রে কিন্তু সেটা হয় না। ওদের এক একটা স্টেটের জন্য এক একটা সংবিধান, এক একটা নিয়ম। বুঝতে পেরেছো? কিন্তু ভারতে কিন্তু সেটা হয় না। তা সংবিধানে ভারতের শাসন ব্যবস্থাকে যুক্তরাষ্ট্রের ধাঁচের উল্লেখ করেছে, মানে যুক্তরাষ্ট্রের মতো করে সাজানো হয়েছে, কিন্তু পুরোপুরি যুক্ত না। ভারতের শাসন ব্যবস্থা তুমি অনেকটা ভারতের মতোই বলতে পারো। বুঝতে পেরেছো? সেজন্য বলা হচ্ছে যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মতো প্রকৃত যুক্তরাষ্ট্রও নয়, আবার ব্রিটেনের মতো ইউনিটারিও নয়। কেন্দ্র সরকার এখানে অধিক শক্তিশালী, কারণ যুক্তরাষ্ট্রে কিন্তু তা তা হয় না। কারণ অন্য ওদের যেসব রাজ্যগুলো আছে, এরা কি করে, ওরা যদি ইচ্ছা করে যুক্তরাষ্ট্র থেকে বেরিয়ে যেতে পারে। কিন্তু আমাদের ভারতে কিন্তু সেটা হয় না। আমাদের কেন্দ্র সরকার এক্সট্রা কিছু ক্ষমতা ভোগ করে। বুঝতে পেরেছো? ইচ্ছা করলে কেন্দ্র সরকার যখন তখন কোনো রাজ্যের সরকার ফেলে দিয়ে সেই রাজ্যের শাসনভার নিজেদের হাতে নিতে পারে। আমি যখন এমার্জেন্সি পড়াবো তখন ওটা ভালো করে বলবো। কেমন? তো সেজন্য ভারতকে কখনোই তোমার যুক্তরাষ্ট্র বলা যায় না, যুক্তরাষ্ট্র প্রতিম বলতে পারো তুমি ভারতকে। তা যুক্তরাষ্ট্র যেহেতু যুক্তরাষ্ট্র প্রতিম, কিছুটা যুক্তরাষ্ট্রের তো বৈশিষ্ট্য আমাদের ভারতে ফলো হবে, তাই তো? ফলো করা হবে ভারতের শাসন ব্যবস্থায়। তা যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় একটি অন্যতম বৈশিষ্ট্য হলো কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন, যেটা আমাদের ভারতেও দেখা যায়। কিন্তু কেন্দ্র কিছু ক্ষমতা ভোগ করে, রাজ্য কিছু ক্ষমতা ভোগ করে। আবার ইচ্ছা করলে তুমি যদি বলো, তাহলে কিন্তু রাজ্য কিন্তু অধিক কেন্দ্রের থেকে কেন্দ্র এই সরি রাজ্যের থেকে কেন্দ্র কিন্তু অধিক ক্ষমতা বেশি ভোগ করে। এবং ইচ্ছা করলে কেন্দ্র যখন তখন ইচ্ছা করলে রাজ্যের সরকার কিন্তু ফেলে দিতে পারে, ফেলে দিয়ে নিজেরা শাসনভার নিজের হাতে নিতে পারে। তা যখন সাধারণ অবস্থায় কেন্দ্র রাজ্যের ক্ষমতার কিছু বন্টন থাকে। তা চলো সেইগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করি। তা কেন্দ্র রাজ্যের এই সম্পর্কে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। সাধারণত কয় ভাগে ভাগ করা যায় তোমার? 3 ভাগে। 3 ভাগ কি কি তোমার? 3 ভাগ কি কি তোমার? আইন সংক্রান্ত ক্ষমতার বন্টন, প্রশাসনিক ক্ষমতার বন্টন এবং কেন্দ্র রাজ্য অর্থনৈতিক সম্পর্ক। এই 3টে ভাগে তোমার ভাগ করা যায়। তো চলো আমরা একটু ডিটেলস সম্পর্কে দেখি। আইন সংক্রান্ত, প্রথমে আমরা আইন সংক্রান্ত ক্ষমতাটা দেখব।
ভারতীয় সংবিধানের একাদশ অধ্যায় অর্থাৎ পার্ট 11-এ 245 থেকে 255 নং ধারায় কেন্দ্র ও রাজ্য সরকার আইন সংক্রান্ত ক্ষমতা বিস্তারিত আলোচনা করা হয়েছে। তিনটি তালিকার মধ্যে কেন্দ্র রাজ্য সংক্রান্ত ক্ষমতা বন্টন করা হয়েছে, যেমন কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা ও যুগ্ম তালিকা। বুঝতে পেরেছো? কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা, এই তিনটি বিষয়ে কি মানে বিষয়ে তোমার ক্ষমতা ভাগ করা হয়েছে। কেন্দ্র তালিকা মানে কি, যে সব বিষয়ের ক্ষেত্রে একমাত্র কেন্দ্রই আইন প্রণয়ন করবে, আর রাজ্য তালিকার বিষয়ে যেখানে রাজ্যই ইয়ে করবে, আর যুগ্ম তালিকা মানে রাজ্য কেন্দ্র একসাথে থাকবে। বুঝতে পেরেছো? সেইটা যুগ্ম মানে একসাথে কাজ করবে কেন্দ্র রাজ্য, সেটাকে যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট বলা হয়। বুঝতে পেরেছো? চলো কেন্দ্র তালিকা। তা চলো কেন্দ্রীয় তালিকা, যখন আমাদের সংবিধান এই যে মানে তিনটি বিষয় কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা, এটা কিন্তু আমাদের ভারত শাসনের 1935-এর থেকে এই ধারণাটা নেওয়া হয়েছে, কারণ 1935 সালেই এটা এই ভাগটা করা হয়েছিল। 1935-এ যে ভারত শাসন আইন ছিল, এবং 1935-এর ভারত শাসন আইন থেকে ভারতের সংবিধান অনেক কিছু অ্যাডাপ্ট করা হয়েছে। তোমরা যারা আজকে নতুন ক্লাস করছে, আমি বলবো যে প্রথম ক্লাসটা, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের ক্লাসটা দেখে নিও, তাহলে জানতে পারবে। তা জাতীয় স্বার্থের সাথে জড়িত বিষয়গুলি কেন্দ্র তালিকায় স্থান পায়, যেরকম তোমার বর্ডার, পররাষ্ট্র, এই সব আর কি, এগুলো কিন্তু সেন্ট্রাল থাকে, বিএসএফ কিন্তু সেন্ট্রালের আন্ডারে। তা এইগুলো অর্থাৎ জাতীয় স্বার্থের সাথে জড়িত যেগুলো, সেগুলো কিন্তু কেন্দ্রের হাতে থাকে। এবং মূল যখন আমাদের সংবিধান প্রণীত হয়, তখন 97টি বিষয় অন্তর্ভুক্ত ছিল, বর্তমানে 100টি বিষয় আছে। বুঝতে পেরেছো? এবং রাজ্য তালিকার মধ্যে যখন আমাদের রাজ্যের স্বার্থের জন্য জড়িত বিষয়গুলো রাজ্য তালিকায় স্থান পেয়েছে, যখন মূল সংবিধান প্রণীত হয়, তখন তোমার 66টি বিষয় কিন্তু তোমার রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত ছিল, কিন্তু বর্তমানে ওটা 61টিতে আছে। আর যুগ্ম তালিকা মানে কি, যেখানে কেন্দ্র ও রাজ্য সরকার একই সাথে আইন প্রণয়ন করতে পারে, এবং মূল সংবিধানে 47টি বিষয় স্থান পেয়েছিল, বর্তমানে এটা 52টি স্থান পেয়েছে। এইগুলো শুধু একটু মনে রাখবে, কেমন? প্রথমে কয়টি ছিল, বর্তমানে কয়টি আছে, কেমন? আমি আন্ডারলাইন করে দিয়েছি, দেখো, এইগুলো একটু মনে রাখবে, কেমন? চলো শাসন সংক্রান্ত ক্ষমতা দেখি। শাসন সংক্রান্ত ক্ষমতাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, এটাকে 3 ভাগে, সেটা হলো কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। তা 1935 সালে ভারত শাসন আইন অনুসারে অনুকরণে বা 3টি তালিকাকে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছে। বুঝতে পেরেছো? কারণ এর পিছনে একটা হিস্ট্রি আছে। 1919 সালে তোমার হচ্ছে কি হয়, যখন তোমার হচ্ছে ভারত শাসনে 1919 পাস হয়, তখন তোমার প্রদেশকে কি করা হয়, তোমার ডায়ার্কি করা হয়। ব্রিটিশ যে প্রভিন্সগুলো ছিল তাদেরকে কি করা, ডায়ার্কি দেওয়া, অর্থাৎ দৈত্য শাসন। কিন্তু 1935 সালে প্রদেশগুলোকে ডায়ার্কি তুলে কেন্দ্রে ডায়ার্কি অর্থাৎ কেন্দ্রে দৈত্য শাসন চালু করা হয়, এবং ওই 1935 সালে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের কিছু তালিকা বানানো হয়, যেটা কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, আর যেখানে কেন্দ্র রাজ্য একসাথে কাজ করবে সেটাকে নাম দেওয়া হয় যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট। বুঝতে পেরেছো? তা এটা কিন্তু 1935 সালের থেকেই ধারণাটা নেওয়া হয়েছে। তা প্রয়োজনে কেন্দ্র তালিকা কি বলছে, প্রয়োজনে কেন্দ্র তার শাসন সংক্রান্ত ক্ষমতা সমগ্র ভারতে বা ভারতের কোনো অংশে প্রয়োগ করতে পারে। মানে কেন্দ্র ইচ্ছা করলে তার শাসন ক্ষমতা, যে ইচ্ছা করলে এমার্জেন্সি জারি করে সেই রাজ্যের ক্ষমতা তুলে নিতে পারে, কিন্তু রাজ্য কেন্দ্রের মানে কি বলবো, শাসন পরিচালনায় ব্যর্থ হচ্ছে, এই রাজ্যকে থাকার দরকার, শাসন দেখার দরকার নেই, সরকার ফেলে দেবো। বা এমনও করতে পারে তোমার 355 জারি করে রাজ্য সরকার থাকবে, কিন্তু পুলিশ সব সেন্ট্রালের আন্ডারে নিয়ে নেবে। বুঝতে পারো? 356 আছে, 55 আছে, অর্থনৈতিক আছে 360, ওগুলো আমরা যখন এমার্জেন্সি পড়বো তখন পড়বো, কেমন? রাজ্য তালিকা, অঙ্গরাজ্যগুলি তার রাজ্য সীমানার মধ্যে শাসন ক্ষমতা প্রয়োগ করতে পারে। বুঝতে পেরেছো? যুগ্ম তালিকা, যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে সাধারণত রাজ্য সরকার শাসন ক্ষমতা প্রয়োগ করে থাকে, তবে প্রয়োজনে কেন্দ্রীয় সরকার যুগ্ম তালিকায় কেন্দ্রীয় সরকার যুগ্ম তালিকায় শাসন সংক্রান্ত ক্ষমতা প্রয়োগ করে। বুঝতে পারে? প্রথমে কিন্তু যদি শাসন সংক্রান্ত ক্ষমতা দেখি, তাহলে কি করে, রাজ্য হ্যান্ডেল করে, কিন্তু পরবর্তীতে কি হয়, তোমার হচ্ছে কেন্দ্র যদি বিশেষ কোনো প্রয়োজন মনে করে, তখন কেন্দ্র কিন্তু নাক গলাতে পারে। 256 এবং 263 নং ধারায় কেন্দ্র রাজ্যের শাসন ক্ষমতার বিস্তৃত আলোচনা করা হয়েছে। বুঝতে পেরেছো? চলো কেন্দ্র রাজ্য অর্থনৈতিক সম্পর্কটা দেখি। দেখো, সংবিধানের দ্বাদশ অধ্যায়ে 264 থেকে 293 নং ধারায় কেন্দ্র রাজ্যের আয়ের উৎস সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেমন? কেন্দ্র রাজ্যের আয়ের উৎসকে দুভাগে ভাগ করা। এখানে কিন্তু আর কনকারেন্ট লিস্ট নেই, এটা গোলাবে না, এখানে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, মানে কেন্দ্র কোন কোন বিষয় থেকে টাকা আয় করবে, রাজ্য কোন কোন বিষয় থেকে টাকা আয় করবে, বিষয়টা ঠিক সেরকম। বুঝতে পেরেছো? তা এখন কথা হলো, কেন্দ্র কিন্তু তার কিছু টাকা
রাজ্যকেও দেই। কেন্দ্র যে যে বিষয় থেকে টাকা ইনকাম করে সেই তালিকাগুলো কিন্তু রাজ্য তালিকার মানে রাজ্যকেও দেই এবার টাকা। আচ্ছা চলো সেইটা সম্পর্কে আমরা একটু পড়ি। কেন্দ্রীয় তালিকা সংবিধানে কেন্দ্র সরকার আয়ের উৎস হিসেবে 13টি বিষয় উল্লেখ করা আছে, যেরকম কোম্পানি কর, তুমি যারা কোম্পানিগুলো যে ট্যাক্সগুলো দাও, আমদানি রপ্তানি শুল্ক কর, ধরো তুমি এক্সপোর্ট ইম্পোর্ট করেছো তখন তোমাকে একটা ট্যাক্স দেবে, সম্পত্তি কর, আয় কর, রিজার্ভ ব্যাংক থেকে যেসব আয়, এইগুলো কেন্দ্র তালিকার বিষয়গুলি থেকে প্রাপ্ত আয় কেন্দ্র এককভাবে কিন্তু ভোগ করে না, যেটা একটু আগে বললাম। প্রাপ্ত আয়ের সমগ্র সমগ্র বা কিছু অংশ রাজ্যগুলোকেও কিন্তু প্রদান করতে পারে আর কি। রাজ্য তালিকা সংবিধানে রাজ্য সরকারের আয়ের উৎস 19টি বিষয় উল্লেখ করা আছে, যেমন ভূমি রাজস্ব কর, যানবাহন কর, মাদক দ্রব্যের উপর ধার্য কর। বুঝতেই পারছো মাদক দ্রব্যের আমাদের ওয়েস্ট বেঙ্গল এখন সেকেন্ডে আছে, বুঝতে পেরেছো? চলো মত বিক্রিতে আর কি। নীতি আয়োগ 2015 সালের 1 জানুয়ারি ভারতে সংবিধান কমিশনের বিকল্প হিসেবে নীতি আয়োগ গঠন করা হয়েছে। নীতি আয়োগ আগে ছিল তোমার যে তোমার প্ল্যানিং কমিশন, সেটাকে পরিবর্তন করে কি করা হয়েছে নীতি আয়োগ। তা নীতি আয়োগ যদি আমি ফুল ফর্মটা দেখি, ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া। নীতি আয়োগের এই ফুল ফর্মটা কিন্তু দেখে যাবো, অনেক সময় শয়তানি করে এই কোশ্চেনগুলো দিয়ে দেই, বুঝলে। গঠন প্রধানমন্ত্রীর পদাধিকার বলে এই প্রতিষ্ঠান চেয়ারপারসন হিসেবে গণ্য, মানে এই যে নীতি আয়োগের চেয়ারম্যান কে হন? আমাদের অনারেবল প্রধানমন্ত্রী, বুঝতে পেরেছো? মানে সে তার পদাধিকার বলে নীতি আয়োগের চেয়ারম্যান হন কে? প্রধানমন্ত্রী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, নীতি আয়োগের চেয়ারম্যান কে হয়? স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী বা আর একটা কোনো মন্ত্রী দিয়ে দিল, তো ওভাবে কিন্তু প্রধানমন্ত্রী। নির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনা রূপায়ণের জন্য একটি আঞ্চলিক পরিষদ গঠন করা হয়েছে এবং সকল রাজ্যের মুখ্যমন্ত্রীগণ ও কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর এই পরিষদের সদস্য হিসেবে নিযুক্ত। দেখো আমাদের শুধু একমাত্র পন্ডিচেরি এবং দিল্লিতেই তোমার নির্বাচিত সরকার আছে, আর বাদবাকি যে 6টা আছে ওখানে নির্বাচিত সরকার নেই। ওখানে কেন্দ্রের প্রতিনিধিত্ব হিসাবে করেন কে? লেফটেন্যান্ট গভর্নর। আমরা জানি কি প্রত্যেকটা স্টেটের একটা গভর্নর আছে, আমাদেরও আছেন সিবি আনন্দ বোস, এর আগে ছিলেন জগদীপ ধনখড়জি, তারপর মাঝখানে এসেছিলেন লা গণেশনজি, তার আগে ছিলেন কেশরীনাথ ত্রিপাঠী, উনি ছিলেন। তাই এরকম প্রত্যেকটা স্টেটের একজন করে কি থাকেন? তোমার রাজ্যপাল থাকেন। তা কেন্দ্রশাসিত অঞ্চলে যে রাজ্যপাল থাকে বা গভর্নর থাকেন তাদেরকে বলে লেফটেন্যান্ট গভর্নর, বুঝতে পেরেছো? তা এই যে কি করা হয়েছে, তোমার কেন্দ্র রাজ্য সম্পর্ক যেন ভালো থাকে এবং ক্ষমতার মানে সমস্ত রকম বন্টনটা হয়, তার জন্য নির্দিষ্ট লক্ষ্য পরিকল্পনা রূপায়ণের উদ্দেশ্যে একটা আঞ্চলিক পরিষদ গঠন করা হয়েছে, যে আঞ্চলিক পরিষদের সদস্য প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীগণ এবং কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর, কারণ কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু লেফটেন্যান্ট গভর্নররাই চালায়, বুঝতে পেরেছো? এবং পরিষদের সদস্য হিসেবে নিযুক্ত হন, যেরকম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই তোমার পরিষদের সদস্য, বুঝলে। তাহলে প্রধানমন্ত্রী দ্বারা মনোনীত বিশেষজ্ঞ বিশিষ্ট ব্যক্তিগণ বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন, বুঝতে পেরেছো? এবং প্রধানমন্ত্রী যদি কাউকে আমন্ত্রণ করেন যারা তার খুব অর্থনীতিতে জ্ঞান আছে বা অন্য বিষয় জ্ঞান আছে, তখন প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অন্যান্য বিশিষ্ট আমন্ত্রিতরা এই মানে তোমার কি করে এর সাথে তোমার যুক্ত থাকতে পারেন, মানে এই পরিষদে যুক্ত থাকেন, বুঝলে। চলো তো এবার চলো আমরা এমসিকিউ দেখি। আবারও বলছি, যারা ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও এবং ক্লাসের পর ক্লাসের পিডিএফ পেতে চাও, তারা কি করবে? টেলিগ্রামে চলে যাও, লেখো হিস্ট্রি ইনসাইড INSIGHT, এখানে ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক, ক্লাসের পর ক্লাসের পিডিএফ পাওয়া যাবে। এরকম একটা গ্রুপ তুমি ছবি দেখতে পারবে, এখানে জয়েন হয়ে যাবে। বা আমার যে ফোন নাম্বার 9476429107, এই নাম্বারে জাস্ট একটা হাই লেখো, অটোমেটিকলি বক্স আকারে তোমার কাছে পরপর সব গ্রুপ লিঙ্ক চলে যাবে। তাহলে বন্ধুরা চলো আজকের ক্লাস এমসিকিউ গুলো শুরু করি। চলো এমসিকিউ শুরু করি। ভারতের সংশোধিত সংবিধানের 269 ধারা অনুযায়ী রাজ্য ও কেন্দ্র যৌথভাবে জিএসটি পরিষদের নিম্নে সদস্যবিন্দু থাকেন, বুঝতে পেরেছো? কে কে জিএসটি পরিষদের সদস্যবিন্দু থাকেন? কেন্দ্রীয় অর্থমন্ত্রী, রাজস্ব বা অর্থ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী অথবা রাজস্ব দায়িত্বে থাকা কোনো মন্ত্রী অথবা রাজ্য সরকার দ্বারা মনোনীত কোনো মন্ত্রী। উত্তর দাও, ফার্স্ট উত্তর দাও। উত্তর হবে তোমার সি, 3 জনই হবেন, বুঝলে। এই কোশ্চেনটা কিন্তু একটু ভিভিআই দিতে পারো, এসএসসি জিডিতে দিয়েছিল মোটামুটি, বুঝলে। চলো সামনে এসএসসি জিডির কোশ্চেন। কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে কোন কমিশন পর্যালোচনা করেন? সরকারিয়া কমিশন, শ্রীকৃষ্ণ কমিশন, রাজমান্নার কমিশন, খের কমিশন। এগুলো যদিও একটু আচ্ছা বলো উত্তর দাও, তারপর বলছি। এটা হলো 2022 WCS মেন্সের কোশ্চেন, উত্তর হবে সরকারিয়া কমিশন, বুঝলে। চলো
কোন তফসিলে তফসিল ইউনিয়ন লিস্ট অন্তর্ভুক্ত করা হয়েছে? চতুর্থ তফসিল, পঞ্চম তফসিল, সপ্তম তফসিল, উপরের কোনোটিই নয়। তিনের কি হবে? উত্তর দাও। কোন তফসিলে ইউনিয়ন লিস্ট অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তর হবে তোমার সপ্তম তফসিলে। বুঝতে পেরেছো? সপ্তম তফসিলে। চলো, নিচের কোন তালিকায় লিস্ট সংবিধানে অন্তর্ভুক্ত আছে? মানে কোন স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট। স্টেট লিস্ট মানে রাজ্য তালিকা, বুঝলে? রাজ্য তালিকা। আর এটা মানে কি তোমার? কেন্দ্র তালিকা, কেন্দ্র তালিকা। আর এইটা কি তোমার? যুগ্ম তালিকা, যুগ্ম যুগ্ম তালিকা। তাহলে কি এই তিনটেই তো অন্তর্ভুক্ত আছে, তাই তো? এই তিনটেই তো তাহলে কি সবগুলো হবে? চলো, আইন প্রণয়নের জন্য শিক্ষা অন্তর্ভুক্ত আছে কোন তালিকায়? কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা। উত্তর দাও। উত্তর হবে তোমার যুগ্ম তালিকা, কারণ এই শিক্ষার ক্ষেত্রে তোমার সেন্ট্রালও টাকা দেয়, রাজ্যও টাকা দেয়। বুঝতে পেরেছো? যুগ্ম তালিকা, কনকারেন্ট লিস্টের মধ্যে। এটাও কিন্তু WBCS প্রিলিমস 22-এর কোশ্চেন। চলো, নিচের কোন ক্ষেত্রের সাথে সরকারিয়া কমিশন সম্পর্কিত? আমি কিন্তু একটু আগে বললাম। কেন্দ্র শহুরে এলাকায় পঞ্চায়েত সংবিধান, কেন্দ্র রাজ্য সম্পর্ক, নির্বাচনী সংস্কার, হাইকোর্টগুলির বিচারক তোমার হচ্ছে নিয়োগ। দেখো, আমরা কিন্তু এখন যারা ক্লাস জয়েন করলো, আমি তাদের জন্য বলছি, আমরা কিন্তু এর আগে ডিটেলস পড়েছি। তোমরা যারা এখন ক্লাস জয়েন করো তারা আগের ক্লাসটা একটু ক্লাসটা রেকর্ডেড দেখে নিও, কারণ এখানে সব ডিটেলস দেখো আছে করানো, বুঝলে? আমি আগে ডিটেলস করিয়ে নিই, তারপরে MCQ করাই, কেমন? তা যারা এখন জয়েন করলো তারা কিন্তু আগে আবার ক্লাসটা দেখবে, কারণ না হলে কিন্তু MCQ গুলো বুঝতে পারবে না। বুঝতে পেরেছো? তা 6-এর উত্তর হবে তোমার বি, কেন্দ্র রাজ্য সম্পর্ক, যেটা আমার প্রথম কোশ্চেনটা, এটা সলভ করেছিলাম, CICF এর কোশ্চেন এটা। নিচের কোনটি কেন্দ্র রাজ্য সম্পর্কের সাথে সম্বন্ধিত? মালিমাট কমিটি, শ্রীকৃষ্ণ কমিটি, টক্কর কমিটি, সরকারিয়া কমিটি। উত্তর হবে তোমার সরকারিয়া কমিটি। দেখেছো? RRB NTPC এই কোশ্চেনটা কত, এবং পলিটির একটা সুবিধা কি, পলিটির কোশ্চেন প্রচুর রিপিট আসে। বুঝতে পেরেছো? তোমরা একদম যদি যাও, কোশ্চেন যদি একটু করে, তোমরা কিন্তু পেরে যাবে, এবং তোমাদের তো বেসিকও করানো হচ্ছে। কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে তোমরা যদি এই ক্লাসগুলো করতে পারো রেগুলার, কেমন? পলিটির কোশ্চেন প্রচুর রিপিট মারে। নিম্নের কোনটি প্রথম ও সবচেয়ে পুরাতন অন্তঃসরকার সংস্থা? নিচের কোনটি প্রথম ও সবচেয়ে পুরানো অন্তঃসরকার সংস্থা? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনস, কাউন্সিল অফ ইউরোপ, সেন্ট্রাল কমিশন ফর নেভিগেশন অন দ্য রাইন। উত্তর হবে তোমার সেন্ট্রাল কমিশন ফর দ্য নেভিগেশন অন দ্য রাইন, এইটা হবে। আর চলো, এটাও RRB NTPCর কোশ্চেন, সামনে NTPC কিন্তু আসছে। চলো, সরকারিয়া কমিশন নিযুক্ত হয়েছিল কিসের জন্য? দেখেছো এই একই কোশ্চেনটা কত জায়গায় দিয়েছে? উত্তর হবে তোমার কেন্দ্র রাজ্য সম্পর্ক। ঘুরিয়ে ফিরিয়ে একই কোশ্চেন দিয়েছে কিন্তু, তাহলে এই কোশ্চেনটা একটু দেখে যাও, দিতেও পারে, কারণ পলিটির কোশ্চেন কিন্তু রিপিট আসে। চলো, নিম্নলিখিত কমিশনগুলির মধ্যে কোনটি তৈরি হয়েছিল কেন্দ্র রাজ্য সম্পর্ক পরিবর্তন সম্পর্কে প্রস্তাব দেওয়ার জন্য? ভার্মা কমিশন, EC ব্যানার্জি কমিশন, কোঠারি কমিশন, সরকারিয়া কমিশন। উত্তর হবে তোমার সরকারিয়া কমিশন। দেখেছো? শুধু এই কোশ্চেন আমি কেন দিয়েছি, পলিটিতে তোমার কোশ্চেন রিপিট আসে। তোমরা যদি সালের কোশ্চেন মোটামুটি একটু গুছিয়ে করতে পারো না, আর একটু ডিটেলস, তোমার পলিটিতে একদম ফুল মার্কস পাবে, কারণ পলিটিতে খুব একটা তো কোশ্চেন আসে না। চলো, নিম্নের কোনটি ভারতের কেন্দ্র রাজ্য সম্পর্কে সম্বন্ধিত নয়? সরকারিয়া কমিশন, পুঞ্চি কমিশন, রাজমান্নার কমিশন, কোঠারি কমিশন। উত্তর হবে কোঠারি কমিশন। এই তিনটেই কিন্তু তাহলে কি তোমার আচ্ছা কেন্দ্র রাজ্য সম্পর্কের সাথে সম্পর্কিত। জেনে রাখো, কেন্দ্র রাজ্য সম্পর্কের সাথে সম্পর্কিত, চলো, সরকারিয়া কমিশন কবে তার রিপোর্ট জমা করেন? সরকারিয়া কমিশন কাদের সাথে রিলেটেড? তোমার কেন্দ্র রাজ্যের সাথে। 12 হবে ডি, 1985-তে। চলো, সরকারি কমিশন, একই কোশ্চেন দুবার রিপিট হয়ে গেছে। চলো, নিম্নলিখিত কমিশনগুলির মধ্যে কোনটি কেন্দ্র রাজ্য পরিবর্তনের সুপারিশের জন্য গঠিত? উত্তর হবে তোমার ভার্মা কমিশন, UC ব্যানার্জি কমিশন, কোঠারি কমিশন, সরকারিয়া কমিশন। বলো, উত্তর দাও। এই সরকারিয়া কমিশনই হবে, কারণ এই সরকারিয়া কমিশন খুব ভেরি ইম্পর্টেন্ট, এইটা নিয়ে একটু ভালো করে দেখে যাবে, কেমন? নিম্নের কোনটি ভারতের কেন্দ্র রাজ্য সম্পর্কের সাথে সম্বন্ধিত নয়? আচ্ছা, এই কোশ্চেনটা আগে, কোঠারি কমিশন, এই কোশ্চেনটা আগেও দিয়ে চলে এসেছিল। চলো, সরকারি কমিশন রিপোর্ট জমা, একই কোশ্চেন বারবার রিপিট হয়ে গেল। 1985-তে হবে। 15
ঠিকই তো। চলো, আচ্ছা, নিম্নলিখিত কমিশনগুলোর মধ্যে কোনটি কেন্দ্র রাজ্য সম্পর্কের পরিবর্তনের সুপারিশের জন্য গঠিত? উত্তর হবে তোমার সরকারিয়া কমিশন। দেখেছো এই কোশ্চেনটা, সরকারিয়া কমিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারিয়া কমিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার কেন্দ্র রাজ্য সম্পর্কের বিষয়, বুঝলে? চলো, নিম্নের কোনটি ভারতের কেন্দ্রশাসিত সম্পর্কের সাথে যুক্ত নয়, কেন্দ্রশাসিত সম্বন্ধিত নয়? একই কোশ্চেন বারবার রিপিট হয়েছে কেন? উত্তর হবে তোমার কোঠরি কমিশন। দেখো তো, দাঁড়াও তো, একই কোশ্চেন, সরি আমার একটু এডিটিং মিস্টেক হয়ে গেছে গো। চলো, আচ্ছা, নিচের কোনটি সংবিধানের সমসাময়িক তালিকাভুক্ত নয়? নিচের কোনটি তোমার সংবিধানের সমসাময়িক তালিকাভুক্ত নয়? উত্তর হবে ব্যাংকিং, বুঝলে? দেউলিয়া অবস্থা, কোনো ব্যক্তি যদি তোমার দেউলিয়া হয়ে যায় তার কি হবে, আসামি দণ্ড প্রদেশ, এগুলো আছে, ফৌজদারি আইন সেটা উল্লেখ আছে, কিন্তু ব্যাংকিং ব্যবস্থা কিন্তু উল্লেখ নেই। চলো, কেন্দ্র রাজ্য সম্পর্কে সমস্যা পরীক্ষার জন্য কেন্দ্র সরকার নিম্নের কোন কমিশন নিয়োগ করেছিল? উত্তর হবে তোমার সরকারিয়া কমিশন। সরকারিয়া কমিশন বললাম, সরকারিয়া কমিশন রিলেটেড যা আসবে সব ভালো করে পড়ে যাবে, কেমন? চলো, ভারতীয় সংবিধানের কনকারেন্ট মানে যুগ্ম তালিকা, কনকারেন্ট লিস্টে নিচের কোনটি নেই? কনকারেন্ট লিস্টে নিচের কোনটি নেই? উত্তর হবে দণ্ডবিধি। কারণ কনকারেন্ট লিস্টের মধ্যে কিন্তু কনকারেন্ট লিস্টের লিস্ট পাওয়া যায়, যত ছোটোখাটো পরীক্ষায় সেইভাবে আসে না, আমি ওই জন্য দিইনি, তোমরা একটু গুগল করলে পেয়ে যাবে, বা আমি তোমাদের ভাবছি দিয়ে দেবো ওখানে। ভারতীয় সংবিধানের কনকারেন্ট লিস্টে কোনটি নেই? দণ্ডবিধি। একই কোশ্চেন বারবার রিপিট হচ্ছে কেন? চলো, ভারতীয় সংবিধান কোন তালিকায় কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করেছে? ভারতীয় সংবিধানের কোন তালিকায় বা কোন শিডিউলে হবে, বুঝলে? কোন শিডিউলে? কোন শিডিউলে কেন্দ্র বন্টন করা হয়েছে? 22-এর কি? 22-এর হবে তোমার 7th শিডিউল, বুঝতে পেরেছো? চলো, ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? মালয়েশিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া আর কিউবার সংবিধান। এটা এসএসসির কোশ্চেন 2019-এর। ভারতের সংবিধানের যুগ্ম তালিকা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে তোমার অস্ট্রেলিয়ার সংবিধান। চলো, 2019 সালে জানুয়ারি মাস থেকে কৃষি সংবিধানের কোন তালিকায় যুক্ত হয়েছে? যুক্ত করা হয়েছে বলো। 24-এর সি, রাজ্য তালিকায়। চলো, কেন্দ্রীয় আইন ও একটি রাজ্য আইনের মধ্যে পুনরাবৃত্তি সংক্রান্ত প্রশ্নগুলির সমাধানের জন্য প্রাসঙ্গিক সাংবিধানিক বিধানগুলি পাওয়া যায় কোথায়? তোমার উত্তর হবে তোমার ধারা 156, ধারা 254, ধারা 300, NT 42, তালিকা 11। উত্তর হবে তোমার ধারা 254, বুঝলে? চলো, যেহেতু টাইমটা হয়ে গেছে, 15 মিনিটের ক্লাস হওয়ার কথা, বাট আমি প্রতিদিন একটু বেশি করাই, তার জন্য একটু তাড়াতাড়ি টানছি, কেমন? কেন্দ্রীয় সরকার রাজ্য তালিকাগুলিকে যে কোনো কাজের দায়িত্ব দিতে পারেন, মানে কেন্দ্রীয় সরকার রাজ্য তালিকাগুলিকে যে কাজের দায়িত্ব দিতে পারে, রাজ্য তালিকার মানে কোনো বিষয়ে কেন্দ্রীয় সরকার এক কথায় নাক গলাবে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার তালিকায় মানে কেন্দ্র সরকারকে এই রাজ্য সরকারকে অর্ডার করবে যে এই কাজগুলো আপনারা করুন, তাহলে কার সুপারিশ করবে সেটা? সংসদের সুপারিশ অনুসারে, রাষ্ট্রপতির নির্দেশ অনুসারে, সংসদ বিবেচনার ভিত্তিতে, সংশ্লিষ্ট রাজ্য সরকারের সম্মতির ভিত্তিতে। অর্থাৎ কোনো রাজ্য সরকার যদি বলে যে স্যার আপনারা এসে নাক গলান বা এই করুন এক কথায়, তাহলে করতে পারে, সেটা উত্তর হবে এইটাই, অর্থাৎ সংশ্লিষ্ট রাজ্য সরকারের সম্মতির ভিত্তিতে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে যে কোনো কাজের দায়িত্ব দিতে পারেন। চলো, সংবিধান অবশিষ্ট ক্ষমতা সংরক্ষিত আছে, মানে সংবিধানের যে অবশিষ্ট ক্ষমতা সেটা তোমার সংরক্ষিত আছে কোথায়? রাষ্ট্রপতি, সংসদ, কেন্দ্র, রাজ্য। উত্তর হবে তোমার কেন্দ্রের হাতে, কারণ আমরা কি বলেছিলাম, কেন্দ্রে এক্সট্রা কিছু ক্ষমতা ভোগ করে। ভারতীয় সংবিধানের কোন বিধানে অন্তরাজ্য নদীর জল সম্পর্কিত বিরোধের রায় দেওয়া হয়েছে? 28-এর তোমার হচ্ছে ধারা 58, 258, ধারা 260, 262, 264। উত্তর হবে তোমার ধারা 262। ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, এই তিনটি লিস্টের অধীনে কে কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে যে কোনো বিষয়ের আইন তৈরি করে? মানে কি বলেছে, ইউনিয়ন লিস্ট যেটা কেন্দ্রীয় তালিকা, স্টেট লিস্ট রাজ্য তালিকা, কনকারেন্ট লিস্ট যুগ্ম তালিকা, এই তিনটি লিস্টের অধীনে
কে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির যে কোনো আইন প্রণয়ন, মানে অর্থাৎ এইগুলো অধীনে কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলো আছে সেইগুলোতে আইন প্রণয়ন করে কে? তোমার ভারতীয় রাষ্ট্রপতি একাই, পার্লামেন্ট, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী? উত্তর হবে তোমার ভারতের পার্লামেন্ট, কিন্তু বুঝলে। ভারতের সংবিধানের 7তম তফসিলে স্থানীয় সরকার, লোকাল গভর্নমেন্ট কোন তালিকার উল্লেখিত করা হয়েছে? উত্তর হবে তোমার কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, সমাবর্তী তালিকা, কোনটি? উত্তর হবে তোমার রাজ্য তালিকা, বুঝলে। চলো, ভারতীয় সংবিধানে 3 ধরনের তালিকা রয়েছে, যেগুলির মধ্যে কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা ও ড্যাশ। কি হবে তোমার? কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, আর কি তোমার? বলো, উত্তর দাও, উত্তর দাও। সমাবর্তী তালিকা বা যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট। বুঝতে পেরেছো? আমাদের নাম কিন্তু দুটো ভালো, মানে তোমার নামই কিন্তু জানতে হবে, বুঝলে। 3টে নামই কিন্তু জানতে হবে। তাহলে ভারতের সংবিধানে 3 ধরনের তালিকায় কি? কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, আর হলো কি সমাবর্তী তালিকা বা যুগ্ম তালিকা, বুঝলে। চলো, সংবিধানের কোন সংশোধনী আইনে শিক্ষাকে রাজ্য তালিকা থেকে সমাবর্তী তালিকায় যুক্ত করে? সমাবর্তী তালিকা মানে যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট, মনে রাখবে। এইভাবে কিন্তু তোমাদের পাজল করে দেবে, তোমরা সারা জীবন যুগ্ম তালিকা, কনকারেন্ট লিস্ট পড়ে গেছে, দেখি সমাবর্তী তালিকা। সমাবর্তী তালিকা কি? তাহলে আমাদেরকে ভাষাগত দিক থেকেও কিন্তু একটু সমৃদ্ধ হতে হবে, বুঝতে পেরেছো? নাহলে কিন্তু দেখো, এই কোশ্চেনটা কিন্তু এখানে যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট নেই, সমাবর্তী তালিকা মেরে রেখে দিয়েছে। তাহলে কি তোমাকে সব রকম নাম সেইগুলো সম্পর্কেও জানতে হবে। তাহলে 32-এর কি হবে তোমার? 32-এর সি, 42তম তোমার হচ্ছে সংবিধান সংশোধনী, যেটা 1976 সালে হয়েছিল, বুঝতে পেরেছো? চলো, ভারতের সংবিধানের 7ম শিডিউলে কোন লিস্টে ট্রেড ইউনিয়ন অন্তর্ভুক্ত করা আছে? দেখো, আমরা প্রথমে দেখেছিলাম যে আমাদের সংবিধানের যে প্রথম যখন প্রণীত হয়েছিল, যে বিষয়গুলো কেন্দ্র তালিকায় ছিল, কিছু বেড়েছে, কিছু কমেছে, রাজ্যে কিছু কমেছে, আবার যুগ্ম কিছু বেড়েছে, ওগুলো পরে অ্যাড করা হয়েছে। তাই যে ট্রেড ইউনিয়ন অন্তর্ভুক্ত করা হয়েছে কোন তালিকার সাথে? উত্তর হবে তোমার কনকারেন্ট লিস্টের সাথে, বুঝলে। কনকারেন্ট লিস্টের সাথে বা যুগ্ম তালিকার সাথে, যুগ্ম তালিকার সাথে বা সমাবর্তী তালিকার সাথে, সমাবর্তী তালিকাতে, বুঝলে, সমাবর্তী তালিকাতে। আচ্ছা, তোমাদের আজকে একটা কোশ্চেন দেবো, এই যে উত্তর এখানে সুন্দরভাবে দেওয়া আছে, তোমাদের একটা আমি কোশ্চেন দিয়ে দেবো এখানে। সেই কোশ্চেনটা হলো যে তোমরা কমেন্টে জানাবে, সেই কোশ্চেনটা হলো তোমরা কমেন্টে জানাবে। কোশ্চেনটা হলো যে আমাদের যখন ভারতে যে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে, সেই রাম মন্দির উদ্বোধনের ডেট কি? বুঝতে পেরেছো? এটা কিন্তু কোশ্চেন আসতে পারে। রাম মন্দির উদ্বোধনের উদ্বোধনের তারিখ কত বা কি? কত তারিখে রাম মন্দির উদ্বোধন হবে? কত তারিখে রাম মন্দির উদ্বোধন হবে, বুঝলে। কত তারিখে রাম মন্দির উদ্বোধন হবে? আমি তোমাদের একটা এমসিকিউ দিয়ে দিচ্ছি। 15ই জানুয়ারি 2024, 17ই জানুয়ারি 2024, 20শে জানুয়ারি 2024, আর হলো তোমার কত? 22শে জানুয়ারি 2024। এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তোমরা কিন্তু ABCD করে দিতে পারো বা ডাইরেক্ট লিখেও দিতে পারো, এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক। কেমন? আমি কিন্তু সবার হোমওয়ার্ক কমেন্টে চেক করতে চাই। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, ক্লাস ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কিন্তু কমেন্ট করবে। তাহলে বন্ধুরা, আজকে অবধি, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আর যদি রেগুলার ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক, ক্লাসের পর ক্লাসের PDF পেতেছে, তাহলে কি করবে? টেলিগ্রামে চলে যায়, হিস্ট্রি বাই শোভন স্যারে তো পাবেই। আর একটা কি, হিস্ট্রি ইনসাইড, INSIGHT, এখানে ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক, ক্লাসের পর ক্লাসের PDF পেয়ে যাবে। আর আমার যে ফোন নাম্বার 9476429107, এই নম্বর জাস্ট একটা হাই লেখো, অটোমেটিকলিও তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে। বা যদি তোমাদের কোনো কোয়েরি থাকে, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ করবে, কারণ এখন প্রচণ্ড ব্যস্ত টাইম যাচ্ছে, আমি কল ধরতে পারছি না। হোয়াটসঅ্যাপ করে রাখবে, আমি উত্তর দেবো। আর যদি ভালো লাগে, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আজকে প্রায় 30 মিনিট ক্লাস হয়ে গেল। কি করবো, একটু ডিটেলসে পড়াতে গেলে তো ভাই টাইম লাগবেই। তো চলো, ক্লাস শেষ করি, আমার নেক্সট ক্লাসে দেখা হবে। টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।